এরপরে চলে আসি ফ্যাসিলিটেটেড ডিফিউশন সম্বন্ধে। কি বলছে দেখো, হোয়েন ডিফিউশন ইজ ফ্যাসিলিটেড বাই ক্যারিয়ার প্রোটিন ইন দ্য মেমব্রেন। এখানে কিন্তু কোনো ক্যারিয়ার প্রোটিন ছিল না, তাহলে ধরে নিলাম এক্সট্রা সেলুলার ফ্লুইডে কোনো সাবস্টেন্স রয়েছে হায়ার ইন কনসেন্ট্রেশন, এবং ইন্টারসেলুলার ফ্লুইডে ওই সাবস্টেন্স রয়েছে বাট লোয়ার ইন কনসেন্ট্রেশন। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ওই সাবস্টেন্স ইন্টারসেলুলারলি আসবে বাট উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন। এখানে কিন্তু ক্যারিয়ার প্রোটিন রয়েছে, তখন এটাকে কি বলা হবে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সো হোয়াট আর দ্য ফিচার্স অফ দিস ফ্যাসিলিটেটেড ডিফিউশন? কি পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফাস্টার রেট অফ ট্রান্সপোর্ট। কার তুলনায় ফাস্টার রেট অফ ট্রান্সপোর্ট? কম্পেয়ার টু দ্য সিম্পল ডিভিশন। এই দিকেরটা কি ছিল, সিম্পল ডিভিশন, এইদিকে আমি আলোচনা করছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশন ইজ ফাস্টার দ্যান দ্য সিম্পল ডিফিউশন। দেখো, মলিকিউলস হ্যাভ ফাস্টার রেট দ্যান দেয়ার পার্টিশন কোএফিসিয়েন্ট। সো পার্টিশন কোএফিসিয়েন্ট কি, সলিবিলিটি অফ সাবস্টেন্স ইন অয়েল কম্পেয়ার্ড উইথ সলিবিলিটি ইন ওয়াটার। সেকেন্ড পয়েন্ট, স্যাচুরেশন কাইনেটিক। যেহেতু এখানে ক্যারিয়ার প্রোটিন রয়েছে এবং ক্যারিয়ার প্রোটিনের সাহায্য ছাড়া কোনো সাবস্টেন্স সেলের ভেতর আসতে পারছে না, তাহলে এই স্যাচুরেশন কাইনেটিক পয়েন্টটা কিন্তু ফ্যাসিলিটেটেড ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সিম্পল ডিভিশনের ক্ষেত্রে দেখো, রেট অফ ডিভিশন প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স। সিম্পল ডিভিশনের ক্ষেত্রে এখানে যত কনসেন্ট্রেশন যত বেশি থাকবে, নেট রেট অফ ডিভিশন তত বেশি হবে। বাট ফ্যাসিলিটেটেড ডিভিশনের ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ অ্যাভেলেবেল ক্যারিয়ার প্রোটিন ইজ ডিটারমাইন দ্য রেট অফ ডিফিউশন, তাহলে কি হবে, স্যাচুরেশন পয়েন্ট কিন্তু ফ্যাসিলিটেটেড ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। কি সেই স্যাচুরেশন পয়েন্ট? ধরে নিল একটা পয়েন্ট এলো যেখানে যতগুলো ক্যারিয়ার প্রোটিন ছিল সব ক্যারিয়ার প্রোটিন অকুপাইড হয়ে গেল। ক্যারিয়ার প্রোটিন যদি অকুপাইড হয়ে যায়, তাহলে এখানে কনসেন্ট্রেশন যতই বেশি থাকুক না কেন, রেটটা কিন্তু আর ইনক্রিজ করবে না। এক্ষেত্রে দেখো, সিম্পল ডিভিশনের ক্ষেত্রে কিন্তু রেটটা ইনক্রিজ করছিল, বাট ফ্যাসিলিটেটেড ডিভিশনের ক্ষেত্রে একটা টাইমে রেটটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যাবে, আর ইনক্রিজ করতে পারবে না, বিকজ ডিউ টু দ্য অকুপাইড অফ দিস ক্যারিয়ার প্রোটিন। বাট রেট অফ ডিফিউশন ইজ ফাস্টার দ্যান দ্য সিম্পল ডিভিশন। এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে। ক্যারিয়ার প্রোটিনের জন্য নেট রেট অফ ডিফিউশন কিন্তু ফ্যাসিলিটেটেড ডিভিশনের ক্ষেত্রে কিন্তু ফাস্টার হয়। বুঝতে পেরেছো? থার্ড যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। মেনি সাবস্টেন্স শেয়ার দ্য সেম ক্যারিয়ার প্রোটিন, তাহলে ডেফিনেটলি কি হবে, একটা কম্পিটিশন হবে। এক্সাম্পল কি, ডি গ্লুকোজ অ্যান্ড ডি গ্যালাক্টোজ ট্রান্সপোর্টার ইন এপিথেলিয়াল সেল। অর্থাৎ যেটা যদি এপিথেলিয়াল সেল হয়, এপিথেলিয়াল সেলে কি থাকবে, যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যে ট্রান্সপোর্টার রয়েছে, ট্রান্সপোর্টারটা সেম, অর্থাৎ ডি গ্লুকোজ এবং ডি গ্যালাক্টোজ দুজনেই কিন্তু ওই ট্রান্সপোর্টারটা ইউজ করতে চাইবে, তখন কি হবে, একে অপরের কম্পিটিশন হবে। বুঝতে পেরেছো? আরেকটা এক্সাম্পল কি, সোডিয়াম ক্যালসিয়াম কো ট্রান্সপোর্টার। অর্থাৎ এমন একটা ট্রান্সপোর্টার যেটা দিয়ে সোডিয়াম এবং ক্যালসিয়াম দুটোই ট্রান্সপোর্টেড হয়, এবং এই সোডিয়াম এবং ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনের ডিফারেন্স যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু সোডিয়াম এবং ক্যালসিয়াম কোনোটাই ভালোভাবে ট্রান্সপোর্ট হতে পারে না। ফোর্থ পয়েন্ট হচ্ছে স্পেসিফিসিটি। ক্যারিয়ার প্রোটিন ফর প্রোটিন ডু নট ট্রান্সপোর্ট কোলেস্ট্রল। ডেফিনেটলি প্রত্যেকটা ক্যারিয়ার প্রোটিনে কিন্তু একটা স্পেসিফিসিটি থাকবে, অর্থাৎ ওই ক্যারিয়ার প্রোটিনটা পার্টিকুলারলি ওই সাবস্টেন্সটাকেই কিন্তু ক্যারি করে নিয়ে যাবে। তাহলে একটা মেকানিজম কীভাবে কাজ করে একবার জেনে নিই। সাবস্টেন্স বাইন্ড উইথ দ্য স্পেসিফিক সাইট অফ দ্য ক্যারিয়ার প্রোটিন। তাহলে ধরে নিলাম এখানে একটা ক্যারিয়ার প্রোটিন রয়েছে, একটা সাবস্টেন্স এতে প্রথমে কি করলো, এই ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পরে কি হচ্ছে, কনফর্মেশনাল চেঞ্জ হচ্ছে, এর একটা কনফর্মেশনাল চেঞ্জ হচ্ছে, এবং কনফর্মেশনাল চেঞ্জ হওয়ার পর কি হচ্ছে, বাইন্ডিং সাইট সুইচ টু দ্য অপোজিট সাইড। এর যে বাইন্ডিং সাইড সেটা অপোজিট সাইডে সুইচ করে যাবে। কিভাবে? দেখো, এই পাশে যেটা ছিল এটা কিন্তু সুইচ করে এই পাশে চলে এসেছে। বুঝতে পেরেছো? তাহলে সাবস্টেন্স এখন অপোজিটে চলে এসেছে, নাও সাবস্টেন্স ইজ নাও রিলিজ। এবং এইভাবে কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে কোনো সাবস্টেন্স উইথ দ্য হেল্প অফ ফ্যাসিলিটেটেড ডিফিউশন বা উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন ওই সাবস্টেন্সটা কিন্তু সেলের ভেতরে চলে আসে। দিস ইজ দ্য মেকানিজম অফ দ্য ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে এই পয়েন্টগুলো মেনশন করতে হবে, মেকানিজম পয়েন্টটা মেনশন করতে হবে, এবং লাস্টলি তোমাকে এই গ্রাফটা মেনশন করতে হবে। দেখো, এখানে আমি সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশনকে আমি কম্পেয়ার করেছি। এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স অ্যান্ড রেট অফ ডিফিউশন। তাহলে দেখো, ইনিশিয়ালি ক্ষেত্রেই দেখো এই কার্ভটাকে যদি আমরা ফলো করি, কনসেন্ট্রেশন যখনই বাড়ছে নেট রেট অফ ডিফিউশন কিন্তু ইনক্রিজ করছে, এবং একটা টাইমে এসে দেখো কিন্তু নেট রেট অফ ডিফিউশন আর বাড়ছে না। যতই কনসেন্ট্রেশন বাড়ুক না কেন, রেট অফ ডিফিউশন কিন্তু আর ইনক্রিজ করছে না। তার মানে ডেফিনেটলি এই অরেঞ্জ কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ, ইট ইন্ডিকেট দ্য ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এবং এই কালারের যেটা দেখতে পাচ্ছ, পার্পল কালারের যেটা ড্রয়িং করেছে, দেখো কনসেন্ট্রেশন বাড়ছে, রেট অফ ডিফিউশন প্রপোর্শনালি কিন্তু ধীরে 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 ইনক্রিজ করে যাচ্ছে। এর কিন্তু কোনো স্যাচুরেশন কাইনেটিক নেই। কনসেন্ট্রেশন যত বাড়বে, রেট অফ ডিফিউশন তত বাড়বে। সো ইট ইন্ডিকেট দ্য সিম্পল ডিফিউশন।
এবং এটা ইন্ডিকেট করছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। বুঝতে পেরেছো? কম্পেয়ার করে নিলাম। তাহলে ইনিশিয়ালি ক্ষেত্রে কার ক্ষেত্রে ফাস্টার হচ্ছে দেখো, ফ্যাসিলিটেটেড ডিফিউশন ইজ ফাস্টার। স্যাচুরেশন কারেন্টটি কার ক্ষেত্রে প্রেজেন্ট, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? নাও কাম টু দ্য এক্সাম্পল। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দিস ফ্যাসিলিটেটেড ডিফিউশন? এক্সাম্পল কি? GLUT4 ট্রান্সপোর্টার ইন অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড স্কেলিটাল মাসল। তাহলে এটা যদি স্কেলিটাল মাসল হয়, স্কেলিটাল মাসলে কী রয়েছে? GLUT4 ট্রান্সপোর্টার। এই GLUT4 ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজটা ব্লাড থেকে স্কেলিটাল মাসলে প্রবেশ করে। বুঝতে পেরেছো? অ্যান্ড এই GLUT4 ট্রান্সপোর্টার হেল্প বাই ইনসুলিন এবং এক্সারসাইজ। তার মানে ইনসুলিন যদি কারো কম থাকে তাহলে কি হবে? এই গ্লুকোজটা ব্লাড থেকে আর স্কেলিটাল মাসলের ভেতরে আসতে পারবে না, কারণ কি GLUT4 যে ট্রান্সপোর্টার প্রোটিনটা রয়েছে বা যে ক্যারিয়ার প্রোটিনটা রয়েছে সেটা ভালোভাবে কাজ করতে পারছে না। তাহলে আলটিমেট গ্লুকোজটা কোথায় থাকবে? গ্লুকোজটা ব্লাডে থাকবে, এবং গ্লুকোজ যদি ব্লাডে থাকে ডিউ টু দ্য ডিক্রিজ অ্যামাউন্ট অফ ইনসুলিন, তাহলে কি হবে? ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা বাড়বে, এবং ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্ট বাড়লে সেটাকে কি বলা হয়? হাইপার গ্লাইসেমিয়া। এবং হাইপার গ্লাইসেমিয়া এই যে ফিচার্স অফ ডায়াবেটিস মেলাইটাস। এবং ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা জানি কি হয়? ইনসুলিনের অ্যামাউন্টটা কমে যায়। এবং তোমরা আরেকটা জেনে থাকবে যে ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টকে কিন্তু এক্সারসাইজ করতে বলা হয়। এক্সারসাইজে দুটো বেনিফিট রয়েছে। পেশেন্ট যখন এক্সারসাইজ করছে ডেফিনেটলি ক্যালোরি লস হচ্ছে, গ্লুকোজটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে, এবং এক্সারসাইজ যদি আরেক করা হয়, এই এক্সারসাইজ অলসো স্টিমুলেট দিস GLUT4 ট্রান্সপোর্টার। এবং GLUT4 ট্রান্সপোর্টার যদি স্টিমুলেট হয় তাহলে যে ব্লাড গ্লুকোজটা সার্কুলেশনে ছিল বা যে গ্লুকোজটা ব্লাডে ছিল সেই গ্লুকোজটা ব্লাড থেকে খুব সহজেই স্কেলিটাল মাসলে চলে আসবে। তাহলে কি হবে? ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা কমে যাবে। এবং ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্ট কমাটা দরকার, কারণ ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের ক্ষেত্রে এমনি ইনসুলিন কম থাকে, GLUT4 ট্রান্সপোর্টার ভালো কাজ করতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা পেশেন্টকে এক্সারসাইজ করতে বলি, ইনসুলিন যে কাজটা করতে পারছিল না সেই কাজটা কিন্তু এক্সারসাইজ করছে। অর্থাৎ GLUT4 যে ট্রান্সপোর্টার রয়েছে এই ট্রান্সপোর্টারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্লুকোজটা ব্লাড থেকে স্কেলিটাল মাসলে প্রবেশ করছে এবং ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্ট কম থাকছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশন সম্বন্ধে আলোচনা করলাম এবং এক্সাম্পল জানলাম, এবং তার সাথে তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আমরা জানলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।